লাইন সুর তাল ছন্দের লাইন কেন তাকে আকৃষ্ট করছে কি জন্য? যারা তোমরা এই সিটিভিএন টিভি মিডিয়াতে এবং অন্যান্য টিভি মিডিয়াতে সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখো, তোমরা ফেমাস যোগ বলে একটি যোগ সম্পর্কে ইতিপূর্বে আমার থেকে অবশ্যভাবেই শুনেছ যে শুক্র এবং চন্দ্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে কোনো একটি ঘরে একসাথে থাকে তাহলে তা হলো ফেমাস যোগ। এবং এই ফেমাস যোগ যদি মানুষের জন্মকুণ্ডলিতে থাকে তাহলে তারা ক্রিয়েটিভ লাইনে, গান বাজনা, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনিং ইত্যাদি লাইনে, অ্যাক্টিং ইত্যাদি লাইনে তারা জীবনে ইন্টারেস্টেড হয় এবং সেদিকে অগ্রগতি লাভ করতে পারে। এবং এখানে এই জন্মকুণ্ডলিতে ফেমাস যোগ আছে, তাই তাকে এই লাইনে নিয়ে যাচ্ছে। কিন্তু তাহলেও কেন সমস্যা, কেন সফলতা আসছে না? তার কারণ এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10 নম্বর ঘরে অতীব বড় এক সমস্যাদায়ক গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয়েছে। আর যে কোনো জন্মকুণ্ডলিতে পুরুষ বা নারী, যে কোনো জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নম্বর ঘর থেকে বিচার করা হয় কর্ম বা জীবিকা। আর এখানে সৃষ্টি হয়েছে বৃহস্পতি এবং কেতু সন্নিবেশ, অর্থাৎ এর উল্টো দিকে আছে 1 2 3 4 5 6 7 এখানে আছে রাহু। এখান থেকে রাহুর দৃষ্টি এসে এখানে বৃহস্পতির গুণাগুণকে নষ্ট করছে। এখানে কর্মস্থানের সৃষ্টি হয়েছে গুরু চণ্ডালিকা দোষ। তাই এখানে কর্মজীবনে এই ধরনের সমস্যা আসছে। এবং যদি আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গুরু চণ্ডালিকা দোষে আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা ভালো আর্থিক সফলতা লাভ করতে পারি না এবং আর্থিক সফলতা লাভ করেও তাকে ধরে রাখতে পারি না। কেন, কি জন্য? কারণ বৃহস্পতি হলো ধনকারক গ্রহ। বৃহস্পতি আমাদেরকে ধন, সম্পদ, সোনা, সেভিংস ইত্যাদি প্রদান করে থাকে। এবং এখানে আছে কেতু এবং এখানে আছে রাহু। এদিকে 1 2 3 4 5 এই 5টা ঘরে কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহগুলো এই দিকে আছে। এটি কি? এটি হলো পূর্ণ কালসর্প যোগ। আর এই কালসর্প যোগ আমাদেরকে বিষাক্ত সাপের ন্যায় প্রতি মুহূর্তে দংশন করে চলে। তা আমাদেরকে আষ্টে পিষ্টে তা আমাদেরকে ঘিরে রাখে, কিছুতেই আমাদের জীবনে সফলতাকে প্রাপ্ত হতে দেয় না। সে কথা আমি তোমাদেরকে বহুবার বলেছি। তাহলে একেতে হলো গুরু চণ্ডালিকা দোষ, অপর দিকে হলো এই কালসর্প যোগ। এই হলো তোমার জীবনের সমস্যার কারণ। তার সাথে সাথে তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখবে এইরকম এত বেশি বয়সে এসে যেন হতাশার সুর তোমাদের মুখ দিয়ে ভেসে না ওঠে। সেজন্য আগে থেকে তোমরা দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলিতেও এইরকম গুরু চণ্ডালিকা দোষ আছে কিনা বা এইরকম কালসর্প যোগ আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু তোমাদেরও অবস্থা হবে অসফলজনক। সফলতা কিছুতেই তোমরা করায়ত্ত করতে পারবে না। সেজন্য অবশ্যভাবেই আগে থেকে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমি তোমাদের কাছে এক অতীব বিতর্কিত বিষয় আমি তোমাদেরকে বলেছি যে 1 10 19 এবং 28 তা সংখ্যা তত্ত্বের বিচারে একই সংখ্যা। সে কি বলছেন, এ কি করে সম্ভব? 1000 টাকা লোন করা আর 28,000 টাকা লোন করা কি এক বিষয়? সংখ্যা তত্ত্বের বিচারে কি করে এই সংখ্যাগুলো এক হলো তা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। কারণ কোনো একটি বিষয়কে তো বললে হবে না। আমরা যখন উপপাদ্য পড়েছি আমরা তখন সেটিকে দেখেছি, সেটিকে আমরা প্রমাণ করে যাচাই করে নিয়েছি যে হ্যাঁ, ত্রিভুজের 2টি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, তবেই আমরা তাকে স্বীকার করেছি। তাহলে কি করে 1 10 এক সংখ্যা হলো, কি করে 28 এবং 19 এক সংখ্যা হলো তা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। এখানে আমরা যে সংখ্যা পাচ্ছি সেটি হলো 28। যদি এটিকে
যদি এটিকে ক্লোজ ফ্রেমে দেখানো সম্ভব হয় তাহলে আমি টেকনিশিয়ান ভক্তদেরকে বলছি এটিকে তোমরা ক্লোজ ফ্রেমে ভক্তদের কাছে উপস্থাপন করবে। তাহলে 28, এখানে আমরা পেয়েছি 28। এই 28 কি করে 1 হলো? তাহলে 2 + 8 = 10, 1 + 0 = 1। তাহলে এই 28 এর মৌলিক সংখ্যা হলো 1। এই 28 এর মৌলিক সংখ্যা হলো 1। তাহলে আমি এটিকে কিভাবে ভেঙেছেন আরেকবার যদি একটু বলুন। হ্যাঁ, তাহলে আমি এখানে আবার উপস্থাপন করছি 28। এই 28 কে আমরা কেন সংখ্যা তত্ত্বের বিচারে 1 বলছি? যে 28 এর মৌলিক সংখ্যা হলো 1, 28। তাহলে একে ভাঙলে পাচ্ছি 2 + 8, 2 + 8 = হচ্ছে 10, 1 + 0 = 1। তাহলে বুঝতে পারলে যে কি করে 28 এর মৌলিক সংখ্যা 1 হলো। এবারে 19, 1 + 9 = 10, 1 + 0 = 1। এই জন্যই 28, 19, 10, 1 এগুলি অ্যাস্ট্রোলজিস্ট চোখে বা এগুলি অ্যাস্ট্রোলজির বিচারে একই সংখ্যা বা অভিন্ন সংখ্যা। তাহলে এবারে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে তোমাদের পক্ষে শুভ এবং অশুভ তারিখগুলো। যদি তোমাদের হচ্ছে 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম হয় তাহলে তোমাদের পক্ষে শুভ সংখ্যাগুলো কি? তাহলে তোমাদের পক্ষে শুভ সংখ্যা হলো 1, 2, 3 এবং 5। এগুলো হলো মৌলিক সংখ্যা। এরপরে আমি যে সংখ্যাগুলো বলবো সেগুলো হলো এই সংখ্যার পুনরাবৃত্তি অথবা যৌগিক সংখ্যা। সেটা কি? 10, 11, 12, 14, 19, 20, 21, 23, 28, 29 এবং হচ্ছে 30। তাহলে এইবারে হয়তো তোমরা সবটা বুঝতে পারলে না, সেজন্য আমি তোমাদের কাছে উপস্থাপন করছি ভক্তগণ, তোমরা এটিকে একটু ক্লোজ ফ্রেমে উপস্থাপন করবে। তাহলে কিভাবে হলো? যদি তোমার হচ্ছে যে 1 তারিখে 19, 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম হয় ইংলিশ মাসে, তাহলে হচ্ছে যে 1, 2, 3, 5 হলো তোমার পক্ষে শুভ সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা। এরপরে আমি যে সংখ্যাগুলো বলবো তা কেবলমাত্র এই সংখ্যার পুনরাবৃত্তি। তাহলে 1 মানে 10, 2 মানে 11, 3 মানে 12 এবং 5 মানে 14। তাহলে এত সময় নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেটা কিভাবে হচ্ছে। মানে 1 + 0 = 1, 1 + 1 = 2, 1 + 2 = 3 এবং 1 + 4 = 5। এইবারে হচ্ছে 19, 20, 21, 23 এবং 28, 29, 30। তাহলে তোমরা জেনে গেলে তোমাদের পক্ষে লাকি সংখ্যা কোনগুলো। এবারে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের পক্ষে আনলাকি সংখ্যা কোনগুলো, সেটাও কিন্তু অবশ্যভাবেই অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার। তাহলে যে তোমাদের পক্ষে অশুভ সংখ্যাগুলো হলো 4, 6 এবং 8। তারপরে ঠিক এইভাবে তোমরা নিচে নিচে সেই সংখ্যাগুলোকে লিখে ফেলো যে 13, 15, 17, 22, 24, 26 এবং 31। এবং তোমাদের পক্ষে মধ্যম সংখ্যা হলো 7 এবং 9, 7 এবং 9, 16, 18 এবং হচ্ছে 25 এবং 27। এরপরে একটা সংশয় তো থেকেই গেল যে দেবদাস বাবু আপনি যেগুলো বললেন সেগুলো হলো লাকি ডেট এবং লাকি নাম্বার। লাকি ডেট আপনি তো 31 পর্যন্ত বলে দিয়েছেন, কিন্তু আমি দিল্লিতে একটি চাকরির পরীক্ষার জন্য যাচ্ছি। সেখানে গিয়ে আমাকে যে ঘরটিতে থাকতে হবে সেই হোটেলের সেই ঘরটির রুম নাম্বার হলো 277। এবারে আপনি বলুন যে আমি কি করে সংখ্যা তত্ত্বের সাহায্যে জানতে পারবো যে সেই রুমটি আমার পক্ষে শুভ হবে কি না? অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন। সংখ্যা তত্ত্বকে আর কি কাজে আমরা লাগাতে পারবো? যারা তোমরা স্বাধীন জীবিকায় আছো, ডাক্তার, উকিল বা এই ইত্যাদি যে সমস্ত জীবিকাগুলো আছে, আমরা একটু দেখি। আলোচনা করব।
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে আমার ছেলে সম্বন্ধে একটু জানি। আপনার নামটা একটু বলুন। আমার নাম পুষ্পিতা হালদার। পুষ্পিতাদের ছেলের নাম কি? আমার ছেলের নাম শঙ্কর হালদার। শঙ্কর, ডেট অফ বার্থ বলুন। 19/12/81। 19/12/81। হ্যাঁ। সময়টা বিকাল 7:50। 19/12/81 বিকেল 7:50। হ্যাঁ, কলকাতা। ঠিক আছে, আপনার জানার বিষয় কি দিদি? আমার জানার বিষয় ছেলের পড়াশোনা আর কেরিয়ার। আচ্ছা মা, তাহলে তুমি বলো যে 19শে ডিসেম্বর 1981 সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মা ওর কি কন্যা রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন? হ্যাঁ। ঠিক আছে মা, সঙ্গে থাকুন। নমস্কার। হ্যাঁ মা, নমস্কার। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর হচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন। হস্তা অর্থাৎ হচ্ছে যে 13 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে কৃষ্ণ পক্ষে নবমী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা, যাদের তোমাদের এইরকম শিক্ষা এবং হচ্ছে কেরিয়ার লাইফ সম্পর্কে প্রশ্ন আছে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। ওর এখানে লগ্ন কোনটা? ওর এখানে লগ্ন হলো এটা, অত্যন্ত মহত্বপূর্ণ জন্মকুণ্ডলী। এটা হলো লগ্ন। আর এই কর্কট লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? এই কর্কট লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল। রাজ্যকারক গ্রহ অর্থাৎ যে গ্রহ তাকে রাজার ন্যায় সফলতা প্রদান করবে বা সমস্ত বিষয়ে উচ্চ সফলতা প্রদান করবে তা হলো মঙ্গল। তাহলে আমাকে দেখতে হবে শিক্ষা। তাহলে এখান থেকে 1 2 3 4 এই যে 4 নম্বর ঘর, এই ঘরটি হলো তুলা। এই ঘরে আছে বৃহস্পতি, শুক্রের ঘরে বৃহস্পতি আছে। ঠিক আছে, বিশেষ কোনো খারাপ ফল দেবে না, যেহেতু তার সাথে অন্য কোনো খারাপ গ্রহ যুক্ত নেই। তাহলে ওর শিক্ষা হবে, কিন্তু উচ্চ শিক্ষা হওয়া সম্ভব নয়। উচ্চ শিক্ষাতে বাধা আছে, তার থেকেও অধিক বেশি বাধা আছে তার কর্মজীবনে। কি জন্য? কারণ লগ্ন এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নম্বর ঘরের মালিকও হলো মঙ্গল। এই ঘরটি মেষ, এর মালিক হলো মঙ্গল এবং রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল। এই দুটো ইম্পর্টেন্ট বিষয়ের অধিপতি মঙ্গল হয়ে সেই মঙ্গল এখানে শনির সাথে যুক্ত আছে। শনি, মঙ্গল এবং হচ্ছে চন্দ্র, দুটি বীজযোগ এখানে সৃষ্টি হয়েছে। এক হলো শনি মঙ্গল বীজযোগ, অপরটি হলো চন্দ্র শনি বীজযোগ। যে শনি এবং চন্দ্রের বীজযোগ তাকে ভীষণভাবে মানসিক অস্থিরতার মধ্যে রাখবে এবং বয়সের সাথে সাথে অত্যন্ত জেদি প্রকৃতিতে পরিণত করবে। এবং লগ্ন থেকে 1 2 3 4 5 6 এই 6 নম্বর ঘরে আছে রবি, বুধ এবং হচ্ছে কেতু। রবির সাথে কেতু, অর্থাৎ এর উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এখানে আছে রাহু। রাহুর দৃষ্টি গিয়ে এখানে রবির ওপর পড়ছে, যে রবি ছাড়া জীবন অন্ধকার। রবি ছাড়া জীবনে কখনো সফলতা লাভ করা কারোর পক্ষে সম্ভব নয়। হয়তো ওর খারাপ হবে, মনে হচ্ছে খারাপ হবে, খারাপ হতে পারে, এমন কোনো বিষয় নেই। এই জন্ম কুণ্ডলীর পক্ষে কর্মজীবনে সফলতা এবং প্রতিষ্ঠা লাভ করা অসম্ভব ব্যাপার। কি নির্দয় আপনি দেবদাস বাবু, এত কষ্ট করে সিটিভিএনে মা এই লাইন পেয়েছেন আর আপনি এত নিরাশার বাণী শোনাচ্ছেন। এই নিরাশার বাণী আমি শোনাচ্ছি না, এই নিরাশার বাণী শোনাচ্ছে গ্রহ। যদি আজ আমি এই নিরাশার বাণী না শুনিয়ে যদি আমি মায়ের মন রক্ষার্থে আশার বাণী শোনাই, তাহলে এই ছেলের বয়স যখন 34 বা 39 হবে তখন গ্রহ এর থেকেও 5 গুণ বা 10 গুণ নিরাশার বাণী শোনাবে। আর ওই 39 বছর বয়সে গিয়ে একজন কর্মহীন মানুষের কি করুণ পরিস্থিতি হতে পারে তা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপামিস্টের যদি চেম্বারের বাইরে গিয়ে অপেক্ষা করা যায় তাহলেই জল জ্যান্ত দেখতে পাওয়া যাবে। সেজন্য মা ওর এখানে শিক্ষা জীবন ভালো থাকলো কিন্তু কর্মজীবন
অতীব সমস্যাদায়ক অবস্থাতে রয়েছে, সেজন্য তুমি অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে তোমরাও বিলম্ব না করে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তাহলে যে এদের পক্ষে মধ্যম সংখ্যাগুলো আমি বললাম। এবার যেটি বিষয় যে আমি তোমাদেরকে 31 তারিখ পর্যন্ত বলেছি, কিন্তু দেবদাস বাবু আমার একটি দিল্লিতে আমার একটি পরীক্ষাতে আমি ওখানে যাচ্ছি ইন্টারভিউর জন্য, তো সেখানে আমার হোটেলের রুম নাম্বারটি আছে 377, আমার জন্ম 19 তারিখে। এবার এটি শুভ হবে কি না, বা আর কি কি বিষয়ে আমরা সংখ্যা তত্ত্বকে প্রয়োগ করতে পারি এই মুহূর্তে। আমার যে নামটি দেখো যে টিভি স্ক্রিনে যাচ্ছে, অত্যন্ত মন দিয়ে দেখো, লেখা আছে SRIDEV, ভি ফর ভেনু, DASS, সেটি SRIDEV DASS একই সাথে লেখা আছে, কোনো গ্যাপ নেই, কোনটা টাইটেল কোনটা নাম কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এবং আপনি একজন বাংলা ভাষী, তাহলে আপনি বি কেন ওখানে ব্যবহার করেননি, কেন ভি ব্যবহার করেছেন, আর এখানে SSC বা কেন ব্যবহার করেছেন? একটা এস ব্যবহার করলেই তো চলতো। এই নাম আমার অ্যাস্ট্রোলজিক্যাল নাম, তা আমি তোমাদেরকে বহুবার বলেছি। এই নামের মধ্যে এক শক্তি থাকে, তা হলো এই সংখ্যা তত্ত্বেরই আন্ডারে, তাও এই সংখ্যা তত্ত্বেরই অন্তর্ভুক্ত। যে নাম আমাকে পিতা বা মাতা প্রদান করেছিলেন সেই নাম হলো দেবব্রত। দেবব্রত, DEBABRATA, দেবব্রত। সে নাম নিয়ে আমি চলেছিলাম জীবনের বেশ কতগুলি বছর, কিন্তু আমি যখন অ্যাস্ট্রোলজিতে এলাম দেখলাম সেই নামের মধ্যে কোনো পজিটিভ এনার্জি নেই। সেই দেবব্রত এক হেরে যাওয়া চরিত্রের নাম, সেই মহাভারতের সেই ভীষ্মের চরিত্র, যে হাজার ট্যালেন্টেড হয়েও তাকে অধর্মের সাথ দিতে হয়েছিল, তাকে দুর্যোধন এবং দুঃশাসনের সাথ দিতে হয়েছিল। তারপরে আমি শ্রী দেবদাস নামটিকে নিয়ে আসি। আমি দাস একজনের, সেই ভগবানের দেবতার দাস, এবং আমি এখানে সংখ্যা তত্ত্বকে অ্যাপ্লাই করি, SRIDEVDASS। শ্রীদেবদাস, আমাদের কিন্তু হাতে আজকে আর একদমই সময় নেই, তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেন। তাহলে মানে এই যে সংখ্যাটা এলো সেখানে হচ্ছে 5 = 5 আসছে। 5 মানে এখানে তৈরি হয়ে গেল শক্তি, 5 মানে এখানে তৈরি হয়ে গেল এখানে শক্তি। আমরা পরবর্তী দিনে অর্থাৎ শনিবার দিন এই বিষয়টা নিয়ে আরো বিশদ আলোচনা করব এবং সংখ্যা তত্ত্বেরও আরো গভীরে গিয়ে আলোচনা করব। সময় যেন কোথা দিয়ে শেষ হয়ে যায়। তাহলে তো তোমরা এই জায়গাতেই তোমরা নোট করে রাখো, আমি সংখ্যা তত্ত্বকে নিয়ে আরো আলোচনা করব। এবং নবতারা চক্র এখনো যারা পৌঁছে দাওনি, মানে আমার কাছে পাঠিয়ে দাওনি, আমি তোমাদের জন্য আবার বলছি, এবং এক ঝলকে আমি একটুখানি নবতারা চক্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ভক্তগণ এটিকে ক্লোজ ফ্রেমে তোমরা টিভিতে তোমরা উপস্থাপন করবে। এই নবতারা চক্র তোমরা আগামী সোমবারের মধ্যে আমার কাছে শ্রীরামপুরের ঠিকানাতে পাঠিয়ে দেবে। একটু ঠিকানাটা তাড়াতাড়ি বলে দিন। তাহলে তো তোমরা জানো যে কলকাতাতে 3টে অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে, সেটি হলো হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে। সেখানকার আমার যে চেম্বারের যেটি নাম সেটি হলো জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, ফরিয়াপুকুর বাস স্টপ। সেটি হলো ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড, জুপিটার। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো গুড লাক পয়েন্ট। গুড লাক পয়েন্ট
AE, A for Apple, E for Eagle, AE 497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায় সেক্টর 1 সল্টলেক। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সেটি হলো সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির।